সবাইকে ওয়েলকাম। ওয়েলকাম এভরিওয়ান, প্রত্যেকে ওয়েলকাম আমাদের ব্লেসিং একাডেমিতে। তো অলরেডি আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা মানে দ্যাট ইজ গ্র্যাভিটেশনের ফার্স্ট যে পার্ট সেটা আপলোড হয়ে গেছে। আজ আমাদের তার সেকেন্ড পার্টটা একটু পড়াশোনা করা হবে। দেখো, তাহলে ফার্স্ট যে পার্টটা আমাদের পড়ানো হয়েছিল সেই পার্ট থেকে আমরা কি শিখেছিলাম যে হোয়াট ইজ ক্যাপিটাল জি অ্যান্ড হোয়াট ইজ স্মল জি, আর তাদের মধ্যে সম্পর্কটা কি। তাহলে যদি আমরা ফার্স্টটা দেখি তাহলে আমরা কি বলবো যে ক্যাপিটাল জি আর স্মল জি তাদের মধ্যে আমাদের রিলেশনশিপটা কি। ঠিক আছে, সেটা নিয়ে অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছিল। কি বলেছিলাম? দ্যাট ইজ স্মল জি সমান সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। ক্লিয়ার? লাস্ট আমরা একটুখানি পড়াশোনা করেছিলাম, লাস্ট আমাদের আগের যে স্লাইড ছিল সেখান থেকে আমরা কি দেখেছিলাম, যেখান থেকে আমরা পার্টিকুলার দুটো ফর্মুলা পাই বা দুটো সম্পর্ক টানতে পারি। একটা হচ্ছে কি, এই যে স্মল জি তার সাথে এই যে ক্যাপিটাল আর, এদের সম্পর্কটা কি। তাহলে দেখো, যদি আমি এখান থেকে দেখি তাহলে আমরা কি বলবো যে স্মল জি সমান সমান বা ব্যাসানুপাতিক 1/r স্কয়ার। তাহলে 1/r স্কয়ার যখনই বলছি তখনই কি হচ্ছে, আমার একটা ব্যস্ত সম্পর্ক। কিন্তু যেটা আমার ক্যাপিটাল এম, যেটাকে আমরা বলছি মাস অফ দ্য প্ল্যানেট, ওকে, যদি এটা আর্থ হয় তাহলে আমার যে আর্থের যে মাস তার সঙ্গে কিন্তু আমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা কি বলেছিলাম যে জি তার সঙ্গে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে পার্টিকুলারলি এখান থেকে আমাদের এইটুকুনি আইডিয়া ক্লিয়ার হয়ে যায় কি, যদি আর এর মান আমার ইনক্রিজ হয় তাহলে জি এর মান কমবে, যদি আমার আর এর মান কমে তাহলে আমার জি এর মান বাড়বে। ওকে, এটা আমাদের আগের দিন পড়ানো হয়ে গেছিল, তাও আমি তোমাদের একবার জাস্ট জ্বালিয়ে দিচ্ছি। ক্লিয়ার? জাস্ট জ্বালিয়ে দিচ্ছি। আর কি বললাম, এই যে জি সঙ্গে এম তার সম্পর্কটা কি, যদি আমার এম এর মান বাড়ে তাহলে আমার জি এর মান বাড়বে, যদি আমার এম এর মান কমে তাহলে আমার জি এর মান কমবে। ক্লিয়ার? ওকে, তাহলে এক্সামে ফার্স্ট তো এখান থেকে আসবে প্রশ্ন, বা এখান থেকে আসবে প্রশ্ন, বা এক্সামে আমার এটাও প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কি রিলেশন রিলেশন বিটুইন, আচ্ছা, বি স্ল্যাশ ডাব্লিউ মানে হচ্ছে বিটুইন, ঠিক আছে, রিলেশন বিটুইন ক্যাপিটাল জি অ্যান্ড স্মল জি। তাহলে আমরা কি বলবো যে জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি বাই এম আর স্কোয়ার। ওকে, এটা নিয়ে কারোর কোনো সম্পর্ক নেই বা কারোর কোনো অসুবিধা নেই। সম্পর্ক নেই কেন? কারোর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো আজকে আমরা কি আলোচনা করব, ফার্স্ট কি বলছে, হোয়াট ইজ অভিকর্ষ। ওকে, হোয়াট ইজ অভিকর্ষজ ত্বরণ, মানে এই যে জি তার মান, এটাকে আমরা বলবো হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। বলছে যখন আমাদের যে আর্থের যে অভিকর্ষ বল সেটা বলতে কি বোঝায়, বলছে যখন কোনো অবজেক্ট, কোনো একটি বস্তু কোনো রকম কোনো বাধা ছাড়া, মানে বিনা বাধায় আর্থের দিকে যদি আসতে থাকে, তখন ওই যে বস্তু তার যে তার যে গতি, ওকে, ওই যে বস্তু তার যে গতি, সেখানে আমার যে ত্বরণের যে তৈরি হয় তাকে আমরা কি বলি অভিকর্ষজ ত্বরণ। ওকে, দ্যাট ইজ আমার স্মল জি, দ্যাট ইজ স্মল জি। যদি আমরা স্মল জি এর মান দেখি তাহলে আমরা কি পাবো, বলছে কি সিজিএস পদ্ধতিতে জি এর মান 981 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, এই যে স্কোয়ারটা মাথায় হবে। ওকে, এটা আমরা অলরেডি আগের স্লাইডে আলোচনা করে এসেছিলাম। জাস্ট এই স্লাইডে কি দেখছি যে কি নোট করা আছে, আর এটা কি বলছে, এসআই পদ্ধতিতে আমার যে স্মল জি তার মান কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে আমার দুটো এমসিকিউ, ওকে, চলো তাহলে ফার্স্ট হচ্ছে কি করতে হবে, এইটুকুনি স্লাইড আমাদের প্রত্যেককে নোট করে নিতে হবে, কারোর কোনো সমস্যা থাকা উচিত না। ঠিক আছে, এবার দেখো আমরা কি বলছি, আমরা একটা ফর্মুলা জানি কি, আমরা একটু আগে কি বললাম, আমরা কি বললাম যে আমার এই যে স্মল জি, ঠিক আছে, এই স্মল জি এর মান কোথায় কেমন হবে। তার আগে আমরা কি বলবো যে স্মল জি সেই মানটা অ্যাকচুয়ালি ভ্যারি যে হয় সেটা কোন ফর্মুলা দিয়ে হয় সেটা আমরা একটু আলোচনা করব।
ক্লিয়ার? দেখো আমরা সবাই জানি কি একটা ফর্মুলা, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, ইউ প্লাস এটি আমরা কি জানি, এ অর্থ কি, এ কথার অর্থ হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, এ মানে হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, এটার মানেই হচ্ছে আমার ত্বরণ। ইয়েস অর নো? অ্যাক্সিলারেশন মানেই হচ্ছে আমার ত্বরণ। ধরে নাও কোনো একটা অবজেক্ট পার্টিকুলার এখানে আছে, ক্লিয়ার? যখন পার্টিকুলারটা অবজেক্টটা এখানে আছে তাকে আমি ছাড়লাম, এবার কি হবে, ধরো এইখানে আছে হচ্ছে আমার আর্থ, আর্থের দিকে যখন আসছে, যখন আর্থের দিকে আসছে তখন ইচ অ্যান্ড এভরি যে সেকেন্ড সেখানে তার কি চেঞ্জ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলছি, এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। আবার কি বললাম, আমরা কি বলতে পারি যে জি, কি বলছি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমরা কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু জি। ইয়েস অর নো? তাহলে আমরা কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু জি। ওকে, দেখো পার্টিকুলার যখন আমার অবজেক্টটা এখানে আছে তখন ইউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার জিরো। তাহলে এর যে ইনিশিয়াল যে ভেলোসিটি দ্যাট ইজ জিরো। ফাইনালটা আমাদের দেখতে হবে কি, তাহলে ইচ অ্যান্ড এভরি এক সেকেন্ড অন্তর অন্তর, ইচ অ্যান্ড এভরি এক সেকেন্ড অন্তর অন্তর তার কি চেঞ্জ হচ্ছে, তার কি চেঞ্জ হচ্ছে আমাদের সেটাই দেখতে হবে। তাহলে আমরা কি দেখবো, ফার্স্ট এক সেকেন্ডে কি হচ্ছে, তাহলে কি বলবো, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। কি বলবো, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে আমরা যদি ফার্স্ট 1 সেকেন্ড ধরি তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো, যে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? আমরা কি বলবো, ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম 1, তাহলে ভি এর মান কত হবে, ইউ এর মান হবে 0 প্লাস এটি, এর মান আমরা অলরেডি জানি 9.8। ওকে, ধরে নিলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক সময় এটা দিয়ে যে অঙ্কগুলো আসে, অঙ্কে যদি কখনো অঙ্কের অ্যান্সার না মেলে তাহলে এই যে 9.8 এটাকে আমরা 10ও ধরতে পারি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক সময় আমাকে তোমার এক্সামে তোমাকে নোট করে দেয় যে কি ধরতে হবে, সেটাও দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আমি কি বলবো, ইউ শূন্য, কারণ প্রাথমিক যে বেগ দ্যাট ইজ ইউ শূন্য। তাহলে আমরা কি বলবো, ভি ইজ ইকুয়াল টু এটি। তাহলে অ্যাকচুয়াল যেটা পাচ্ছি ফর্মুলা সেটা হচ্ছে কি, ভি ইজ ইকুয়াল টু এটি। তাহলে জাস্ট এখান থেকে আমি একটা একটা করে মান বার করব। দেখো ফার্স্ট কি, যখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড তখন আমরা কি বলবো, কত হবে তার ভি, 9.8 ইন্টু 1। ইয়েস অর নো? তাহলে 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না বলো? এইটুকুনি কারোর মাথায় ঢুকলো? ইয়েস অর নো? তাহলে যদি আমাকে বলে যে টাইম যখন 2 সেকেন্ড তখন আমার ভি কত হবে, যদি আমি এই ক্ষেত্রে আমি সাইডে আবার একবার যদি দেখে নিই তাহলে আমরা কি বলবো, দেখো তাহলে টাইম যখন হচ্ছে আমার 2 সেকেন্ড তাহলে সেই ক্ষেত্রে আমার চাইছে হচ্ছে ভি। তাহলে এই ক্ষেত্রেও যেটা আমার ইউ সেটা হচ্ছে আমার কি, 0। ইয়েস অর নো? ওকে, তাহলে সেম। তাহলে তুমি যদি দেখো আমার যদি ফর্মুলাটাকে আমি তোমার যদি এখানে মান বসাই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ যদি শূন্য হয় তাহলে সব সময়তেই আমার এই ফর্মুলাটা মেনে চলবে, দ্যাট ইজ ভি সমান সমান এটি। তাহলে আমার বারবার আর দেখার দরকার নেই। তাহলে আমি কি করব, জাস্ট এই যে 9.8 তার সাথে কি করব 2, কেন এখানে এখন টাইমটা কত, দ্যাট ইজ 2 সেকেন্ড। তাহলে 9 দুগুণে 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 9 দুগুণে 18, 19। তাহলে অ্যান্সার আসবে এত। ইয়েস অর নো? দেখো তাহলে কি বলবে, যখন বলবে টাইম ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, কোনো ব্যাপার না, জাস্ট আমি একটা করে টাইমটাকে জাস্ট আমি এর সাথে ইনটু করব তাহলেই আমার হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, যে ভি ইজ ইকুয়াল টু 9.8 ইন্টু 3। ওকে, that is 29.4 মিটার পার সেকেন্ড। বলো, এই হবে যতগুলো আমার টাইম বাড়বে, জাস্ট যদি বলে টাইম 4 সেই ক্ষেত্রে যেটা হবে ভি 9.8 ইন্টু 4, অ্যান্সার যা আসবে তাই মিটার পার সেকেন্ড। যদি বলে টাইম, যদি বলে টাইম, এটা কি দেখা যাচ্ছে রংটা? না, এই রংটা দেখা যাচ্ছে না, তাহলে পারে আচ্ছা আমি তোমাদের অ্যান্সার বাড়ি করে দিই, আর বাড়িতে হোম টাস্ক টাইপে দিয়ে লাভ নেই। তাহলে কি বলছে, 8 8 8 আর 8 32, হাতে থাকলো আমার 3। ওকে,
36, 37, 38, বলো। তাহলে এইভাবে কিন্তু আমার জিনিসটা বাড়তে থাকছে। কারোর কোনো রকম কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা? এটা 38 না, এটা 39 হবে, 39.2, বলো। ওকে, নেক্সট আমি কি বলছি, আর একটা আমি করে দিলাম, দ্যাট ইজ টাইম যদি হয় 5 সেকেন্ড, তাহলে v ইজ ইকুয়াল টু কি হবে, 9.8 ইন্টু 5। ক্লিয়ার? তাহলে কি হবে, জাস্ট মাল্টিপ্লাই, এটা তোমাদের যত টাইম ইচ্ছা তোমরা করতে পারো। তাহলে কি হবে, 50টা 40, শূন্য আর থাকলো 4, 5 নং 45, তাই তো, 5 নং 45, আর ওই থেকে যদি আনি তাহলে পরে হচ্ছে 49, তাহলে 49 মিটার পার সেকেন্ড। ডান? ওকে, তাহলে এইভাবে আমি বার করতে থাকবো। কি করলাম আমি আরেকবার বলছি। ফার্স্ট আমি কি বললাম, a ইজ ইকুয়াল টু জি। কেন? অ্যাক্সেলারেশন আমরা কি বলি, যে এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এই ক্ষেত্রেও ত্বরণের তৈরি হচ্ছে, কিন্তু সেই যে ত্বরণটা হচ্ছে সেটা কি, আমার যে পৃথিবী তার যে টান তার জন্য হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট কি করব, এ সমান সমান জি লিখতেই পারি, এ সমান সমান জি লিখতেই পারি। তারপর কি বললাম, এই যে আমার যে জি এর মান, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যদি এক্সামে থাকে, অঙ্কে যদি দেয় এক্সামে এর উপরে যদি বলে তোমাকে 10 ধরতে, তাহলে আমরা কি ধরবো, 10 মিটার পার সেকেন্ড। এই 9.8টাকে একটা রাউন্ড ফিগারে তোমার 10 ধরা হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেন তাহলে এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, যখন অবজেক্টটা পার্টিকুলার এখানে আছে, যখন অবজেক্টটা পার্টিকুলার এখানে আছে, তখন তার ইউ হচ্ছে শূন্য, ইউ শূন্য। ইউ শূন্য হওয়ার কারণটা কি, ইউ শূন্য হওয়ার কারণটা কি, তার অন্তিম যে বেগ সেটা যাই হোক, ফাইনাল তো শূন্যই, তখন আমি হাত থেকে ছাড়লাম, তাহলে ফাইনাল বা ইউ অর্থ কি এখানে, ইউ অর্থ হচ্ছে আমার এখানে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, বা যাকে আমরা কি বলি, প্রারম্ভিক বেগ। ক্লিয়ার? ওকে, প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ। দেন তাহলে এটা যদি প্রারম্ভিক হয়, তাহলে আমার v is equal to কি, that is ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ, অন্তিম বেগ, যেটা আমার প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি ইচ অ্যান্ড এভরি 1 সেকেন্ড অন্তর তার যে ভি, সেটা কিন্তু আমরা ইজিলি বার করতে পারবো। ক্লিয়ার? ডান? তাহলে আজকে আমরা ফার্স্ট যেটা শিখলাম, সেটা কি শিখলাম, টোটাল আমরা জি এর মানটা কিভাবে পাচ্ছি বিভিন্ন পার্টিকুলার পার্টে পার্টে। এবার দেখো, এবার কি বলবো, এই যে জি এর মান সেটা আমার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেঞ্জ হয়। ফার্স্ট এটা বলছে কি, বলছে আমাদের যে আর্থ, আমাদের যে আর্থ, যদি আমরা আর্থের বিভিন্ন পার্টে যাই, তাহলে আমাদের জি এর মান চেঞ্জ হবে। সেটা কিভাবে বলছে, আমরা যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান দেখি, তাহলে কি দেখবো, জি এর মানে যেহেতু চেঞ্জ হবে, তার জন্য আমার কোনো যে একটা অবজেক্ট তার যে ওজন, সেটাও কিন্তু আমার বিভিন্ন হবে। তাহলে আমরা কি জানি, ওজন মানে কি, ওজন মানে হচ্ছে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এমজি। আমরা কি বলি, আমার ওয়েট 10 কেজি, দ্যাট ইজ রং। তাহলে আমরা কি বলবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে যদি আমার এই যে জি, যদি আমার জি এর মান কমে বাড়ে, যদি আমার জি এর মান কমে বাড়ে, তাহলে আমার ডাব্লিউর মান কমবে বাড়বে। ইয়েস আর নো? কারণটা কি, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ডান? ওকে, এবার কি বলছে, যে আর্থের কোন জায়গায় কার মান কেমন হয়। ক্লিয়ার? দেখো, ফার্স্ট বলছে আমাদের যে আর্থ, আমরা যদি তার যে একদম সেন্টার, ঠিক আছে, সেখান থেকে যখন কোন একটা অবজেক্টের যে ডিস্টেন্স, সেটা যখন বাড়বে, জি এর মান কমে যায়। ওকে, কি বলছে, উঁচু জায়গায়, উঁচু, উঁচু মানে হচ্ছে কি, পাহাড়ের যে শীর্ষ, সেখানে কোনো অবজেক্টের যে ওজন, সেটা আমাদের আর্থ সারফেসের যে ওজন তার অপেক্ষা কম, তার অপেক্ষা কম। ওকে, তার অপেক্ষা কম। এবার আমি যদি বলি তার অপেক্ষা কম, তাহলে কি আমি এখান থেকে এটা বলতে পারি, যদি আমার হাইট ইনক্রিজ করে, তাহলে আমার জি কমবে।
বলো, যদি আমার হাইট ইনক্রিজ করে তাহলে আমার জি কমবে, যদি আমার হাইট বাড়ে তাহলে আমার জি কমবে। এক্সামে কি আসে এখান থেকে, তোমাকে পরীক্ষায় এখান থেকে আসবে সেটা হচ্ছে, ধরো তুমি সমুদ্রপৃষ্ঠে বেড়াতে গেছো, তুমি পাহাড়ের উপর বেড়াতে গেছো, কোথায় তোমার ওয়েট বেশি হবে? ক্লিয়ার? এখানে সেটাই বলছে। তাহলে আমি কি বলছে, যে উঁচু জায়গায়, উঁচু পাহাড়ের যে শীর্ষ, সেখানে কোনো অবজেক্টের যে ওয়েট, সেটা ওই বস্তুর যে আর্থ সারফেস সেখানে অপেক্ষা কম। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, হাইট বাড়লে জি এর মান কমবে। তাহলে ফার্স্ট যে লাইনটা, তার থেকে আমরা কি পেলাম, যদি আমাদের এইচ ইনক্রিজ করে, বা যদি আমাদের এইচ ইনক্রিজ করে তাহলে আমাদের জি কমবে। ক্লিয়ার? দেন চলো, তারপর কি বলছে, বলছে আমরা যদি আস্তে আস্তে যে আর্থ সারফেস, ঠিক আছে, আমাদের যে আর্থ সারফেস যদি সেখানে আস্তে আস্তে এন্টার করি তাহলে আমাদের জি এর মান কমবে। মানে এটা যদি আমাদের একটা আর্থ হয়, যদি আমি পার্টিকুলার ধরো আমি এখানটা আছি, আস্তে আস্তে আমি কি করলাম, আর্থের যে সেন্টার সেদিকে আসছি, তাহলে তত আমার জি এর মান কমবে। ইভেন যখন আমি এখানে এসে পৌঁছাবো সেন্টারে, তখন কি হবে, আমার আর কোনো রকম কোনো ওয়েট থাকবে না। তাহলে পার্টিকুলার এই জায়গাতে আমাদের কি হয়, ওয়েটলেসনেস একটা কন্ডিশন দেখা যায়। নেক্সট কি বলছে, আমাদের কি বলছে, যে জিনিসটা আমি এক্ষুনি বললাম সেই জিনিসটা এখানে দেখো কি বলছে, বলছে আমাদের যে আর্থ তার যে সেন্টার সেখানে জি এর মান 0। তাহলে এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আসতে পারে, যে আমাদের যে আর্থ তার যে সেন্টার সেখানে জি এর মান কত হয়, 0। তাহলে জি এর মান 0, যদি আমার জি এর মান 0 হয় তাহলে আমার ডাব্লিউ এর মান কত হবে বলো? যদি আমার জি হয় 0, তাহলে আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম ইন্টু 0 সামথিং ইন্টু 0, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, মানে ওয়েটলেসনেস কন্ডিশন থাকে কোথায়, আমাদের যে আর্থের যে সেন্টার সেখানে, দ্যাট ইজ পৃথিবীর যে কেন্দ্র সেখানে। সুতরাং আমাদের যে আর্থ তার যে সেন্টারে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তার ওজন 0 হয়ে যাবে। নেক্সট কি বলছে, বলছে আর্থ সারফেস, আমাদের যে আর্থ সারফেস আর্থের, সেখানে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়। আচ্ছা, এবার দেখো আর্থ সারফেস আমি মানলাম, কিন্তু যখনই আমি বলছি আর্থ সারফেস, তখন আমার দুটো জায়গা আছে, একটা কি নর্থ পোল সাউথ পোল, আর একটা নিরক্ষীয় অঞ্চল। তাহলে এখান থেকে আমাদের নেক্সট পয়েন্টটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কি বলছে, বলছে আমাদের যে আর্থ, ঠিক আছে, আর্থের যদি আমি কোনো নর্থ পোল বা সাউথ পোলে যাই, তাহলে তার যা ব্যাস সেটা নিরক্ষীয় অঞ্চলের যে ব্যাস তার তুলনায় কম। ঠিক আছে? আচ্ছা, কোন জায়গায় জি এর মান কত, নর্থ পোল সাউথ পোলে কত, আর যে নিরক্ষীয় অঞ্চল সেখানে কত? তাহলে এই দুটো কিন্তু আমরা দুটো আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করতে পারি। একটা করব হাইট দিয়ে, আর একটা করব হচ্ছে আমাদের যে আর্থ তার যে নিজের অক্ষের চারদিকে একটা ঘূর্ণন বেগ, সেখান থেকেও কিন্তু আমাদের কম বেশি হয়। ফার্স্ট আমরা যেটা সহজ সেটা দিয়েই ভাববো, কি বলছে, আমাদের যে আর্থ তার যে মেরুর ব্যাস আমাদের যে নিরক্ষীয় অঞ্চল তার তুলনায় কম, ফলস্বরূপ আমাদের যে নিরক্ষীয় অঞ্চল সেখানে জি এর মান কম। তাহলে আমি ফার্স্ট এটাকে একটুখানি ছবি আঁকবো, দেখো। তাহলে আমি ফার্স্ট এখানে একটা ছবি আঁকবো, সেটা কি বললাম, এটা হচ্ছে আমাদের আর্থ, ধরে নাও এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থ। তাহলে আর্থের যদি আমি দেখি, উপরেরটাকে আমি কি বলবো, নর্থ পোল, ওকে, এটাকে আমরা কি বলছি, সাউথ পোল। ক্লিয়ার? আমরা কি বলি, আমাদের যে আর্থ তার আকৃতি কেমন, একটুখানি চ্যাপ্টা, নর্থ পোল সাউথ পোলে। ক্লিয়ার? ওকে। আর এইখানে যে অঞ্চলটা তাকে আমরা কি বলবো, দ্যাট ইজ নিরক্ষীয় অঞ্চল। তাহলে আমার কি বলছে, এই যে নিরক্ষীয় অঞ্চল, এখানে আমার জি এর মান একটু কম, কি বলছে, এখানে আমার জি এর মান একটু কম। তাহলে এখানে যদি জি এর মান একটু কম হয়, কার তুলনায়, আমার নর্থ পোল সাউথ পোলের তুলনায়, তাহলে নর্থ পোলে আর সাউথ পোলে জি এর মান নিরক্ষীয় অঞ্চলের থেকে বেশি। অ্যাকচুয়ালি কি হয়, নিরক্ষীয় অঞ্চলের থেকে বেশি। আবার আমরা কি দেখেছিলাম, যে আমাদের যে আর্থ সারফেস, আমাদের যে আর্থ সারফেস সেখানে জি এর ভ্যালু ম্যাক্সিমাম, উপরে উঠলে আস্তে আস্তে কমবে, ভিতরে গেলেও আস্তে আস্তে কমবে। তাহলে আর্থ সারফেসের কোথায় অ্যাকচুয়ালি জি এর মান ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমার এই যে নর্থ পোল আর সাউথ পোল। তাহলে এখানে জি এর মান কম, তাহলে জি এর মান যদি কম হয়, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। যদি জি এর মান কমে তাহলে আমার ডব্লিউ কমবে। তাহলে পার্টিকুলারলি এইখানে যদি আমরা ওয়েট মাপি,
তাহলে আমাদের ওয়েটটাও কিন্তু কম হবে। ইয়েস অর নো? তাহলে আমি যদি এবার মেরু অঞ্চলে যাই, তাহলে কি করলাম, এখানে আমার জি এর মান বেশি, তাহলে জি এর মান বেশি, এর অর্থ কি আমার ডাব্লিউ হবে বেশি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের নর্থ পোল আর সাউথ পোলে আমাদের ওয়েট বেশি হয় না, ওয়েট ম্যাক্সিমাম। ক্লিয়ার? ওকে, যেটা আমি বলছিলাম যে আমাদের আর্থ সারফেসে আমাদের ওয়েট ম্যাক্সিমাম, সেটা অ্যাকচুয়ালি আমার নর্থ পোল আর সাউথ পোলে। ওকে, নর্থ পোল আর সাউথ পোলে। ঠিক আছে, এবার দেখো একটা খুব সহজ আর খুব বাজে এক্সপ্রেশন। এটা কি, আমি কি বলেছিলাম, যদি আমার হাইট বাড়ে তাহলে আমার জি এর মান কমবে। বলো, একটু আগে তোমাদের আমি এটা বললাম, যদি আমার হাইট বাড়ে তাহলে আমার জি এর মান কমবে। তাহলে আমি কি বলেছিলাম, এই ক্ষেত্রে আমার যে আর সেটা অনেকটা বেশি এর তুলনায়, কারণ একটুখানি চাপা, তাহলে হাইটটা দিকে বাড়ছে ফলে জি এর মান কমছে। আমি এটা দিয়ে এক্সপ্লেন করতে পারি। আর একটা ভালো এক্সপ্লেনেশন, সেটা আমি আসছি পরের পয়েন্টে। খুব সহজভাবে যদি মাথায় রাখতে চাও, তাহলে এই পয়েন্টটা দিয়েই আমাদের সমস্ত এক্সামের সলভ হয়ে যাবে। কি, যদি হাইট বাড়ে তাহলে আমার জি এর মান কমবে, তাহলে এখানে আমার হচ্ছে ডাব্লিউ, এখানে হচ্ছে আমার ডাব্লিউ, কোথায় কোনটা বুঝতে পারছো? ওকে, এবার কি বললো, এবার বললো যে তুমি ধরে নাও এই যে নিরক্ষীয় অঞ্চল, সেখান থেকে আস্তে 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 নর্থ পোলের দিকে যাচ্ছ। ওকে, মানে এখান থেকে কত রকমের প্রশ্ন হতে পারে। কি বললো, তুমি এই যে নিরক্ষীয় অঞ্চল আছে সেখান থেকে আস্তে 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 নর্থ পোলের দিকে যাচ্ছ, তোমার কি ওয়েট বাড়বে না কমবে? তো তুমি যত নিরক্ষীয় অঞ্চল থেকে নর্থ পোলের দিকে যাবে তত তোমার জি এর মান আস্তে আস্তে বাড়বে। জি এর মান আস্তে আস্তে বাড়া মানে তোমার যে ডাব্লিউ সেটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। ইয়েস অর নো? ক্লিয়ার? ব্যাস, ডান। তাহলে যদি তোমাদের এই স্লাইডটা নিয়ে করার কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আমরা আগে যে স্লাইড সেখানে আবার আমরা ব্যাক করব। দেখো কি বলছে, বলছে কি, বলছে সারফেস অফ দ্য আর্থ, কোনো যে বস্তু তার ওয়েট সর্বাধিক, এটা অ্যাকচুয়ালি নর্থ পোল সাউথ পোল, যেটা আমি একটু আগে দেখালাম। নেক্সট, যেটা আমি কি বললাম, হাইট বাড়লে জি এর মান কমে, দেখো সেটা এখানে বলছে। আমাদের যে নর্থ পোল তার যে ব্যাস, আমাদের যে নিরক্ষীয় অঞ্চল তার যে ব্যাস তার তুলনায় কম, ফলস্বরূপ নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কম। ক্লিয়ার? ওকে, কি বলছে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যদি কোনো অবজেক্টকে নিয়ে যাওয়া হয় তাহলে তার ওজন বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। লাস্ট পয়েন্ট কি বলছে, পৃথিবীর যে ঘূর্ণন, এর জন্য নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান সব থেকে কম এবং মেরু অঞ্চলে সব থেকে বেশি। তাহলে একটু আগে আমি যেটা তোমাদেরকে বললাম, যে আমি দুটো আলাদা আলাদা সাইড থেকে ব্যাখ্যা করতে পারি। একটা একটা কি বললাম ব্যাখ্যা, সেটা হচ্ছে হাইট দিয়ে, আর একটা কি বললাম, আমাদের যে আর্থ তার যে ঘূর্ণন, তার যে ভ্যালু, সেটা দিয়েও বার করা যায়। ক্লিয়ার? তাহলে এখানে যতগুলো পয়েন্ট আলোচনা করা আছে সব কটা পয়েন্ট এক একটা এমসিকিউ আমাদের এক্সামের জন্য। ডান? চলো নেক্সট। নেক্সট, যদি এটা আমাদের হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের নেক্সট আসতে হবে হচ্ছে কি, যে মাস কি, হোয়াট ইজ মাস অ্যান্ড হোয়াট ইজ ওয়েট। ওকে, একটা হচ্ছে বস্তুর ভর, একটা হচ্ছে ওজন। দেখো ফার্স্ট কি বলছে, ফার্স্ট বলছে কি, মাস কি, বলছে কি তার মধ্যে কতটা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি অফ ম্যাটার ইন আ বডি। যেহেতু আমরা ফার্স্ট ল অফ নিউটন যদি মাথায় রাখি, সেখানে দেখবো আমরা কি বলেছিলাম, যে ইনার্শিয়া বলে একটা জিনিস, যদি বলে যে ইনার্শিয়া কার উপরে ডিপেন্ড করে, দ্যাট ইজ মাস। আমি তখনও বলেছিলাম, আবারও বললাম। ঠিক আছে, দেখো সেই লাইনটাই এখানে কি বলছে, বলছে এটা দিয়ে কি মাপা হয়, দ্য ইনার্শিয়া অফ আ বডি। কোনো যে পদার্থ তার দিয়ে জাড্য, সেটা মাপা হয় আমার মাস দিয়ে। মানে যদি আমার মাস ইনক্রিজ করে, যদি আমার মাস ইনক্রিজ করে, তাহলে আমার ইনার্শিয়াও কিন্তু ইনক্রিজ করবে। বা উল্টোভাবে আমরা কি লিখতে পারি, যদি আমার মাস কমে যায় তাহলে কিন্তু আমার ইনার্শিয়াও কমে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এইটুকুনি কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ওকে, বেশ ভালো রকম ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কেন?
মাস অবশ্যই স্কেলার কোয়ান্টিটি হবে। নেক্সট কি বলছে, মাস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মাস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মাস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট অ্যান্ড ইট ক্যানট বি জিরো, অ্যান্ড ইট ক্যানট বি জিরো। যদি তুমি নিউটনের ল দেখো, আমি নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট ল এসেছিলাম, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে এম কখনো শূন্য হয় না, তাহলে আইদার ভি ইজ ইকুয়াল টু ইউ হবে বা ভি ইজ ইকুয়াল টু জিরো হবে। সেটা কি বলেছিলাম, মাস কখনো শূন্য হয় না। মানে তুমি আর্থে যাও, তুমি আর্থ থেকে তুমি চাঁদে যাও, তুমি যেখানে যাও তোমার এম থাকবে কনস্ট্যান্ট। তাহলে মাস ইজ কনস্ট্যান্ট, এরকমই একটা এখান থেকে একটা অঙ্ক আসে, অঙ্ক না একটা এমসিকিউ আসে। সেটা হচ্ছে কি, অঙ্ক প্রথমে দেখতে বাট অঙ্ক না, তোমাকে দেবে কোনো একটা অবজেক্টের মাস 10 কেজি, তাকে যদি আর্থে নিয়ে যাওয়া হয় তাহলে তার যে মাস তার কি চেঞ্জ হবে। ক্লিয়ার? অপশন সমস্ত থাকবে, অপশন থাকবে 10/6, অপশন থাকবে হচ্ছে 60, ঠিক আছে, অপশন থাকবে 1.6, অনেক কিছু দেবে। আর একটা থাকবে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে অ্যান্সার কি হবে? নান অফ দ্য অ্যাবাভ। কেন? মাস আমার কনস্ট্যান্টই থাকবে। ওকে, মাস কখনো আমার জিরো হয় না, আর মাস আমার থাকে অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে কি বলছে লাস্ট, দ্য এসআই ইউনিট অফ মাস দ্যাট ইজ কি, কেজি। আমরা কি বলি, আমার ওয়েট 10 কেজি, আমার ওয়েট 80 কেজি, এই ওয়ার্ডটা সম্পূর্ণরূপে ভুল। ক্লিয়ার? ওকে, তার কারণটা কি দেখো, দ্যাট ইজ ওয়েট, এটা আমরা মাপি, সেটা হচ্ছে ওয়েট। তাহলে আমরা একটু আগে আলোচনা কি করেছিলাম, যে ওয়েট সমান সমান কি, আমরা কি বলেছিলাম, ওয়েট সমান সমান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ক্লিয়ার? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি তার অর্থ কি, আমার এম তো আছেই, তার সাথে একটা জি অ্যাড হচ্ছে, তার সাথে একটা জি অ্যাড হচ্ছে। দেখো কি বলছে, তাহলে যখনই একটা জি অ্যাড হচ্ছে তখনই সেটাকে আমরা কি বলবো, ফোর্স। এটা আমরা আগের চ্যাপ্টারে দেখলাম, মানে এই চ্যাপ্টারেরই যে আগের পার্ট সেখানে আমরা দেখলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি লিখছি, আবার কি লিখছি, এফ ইজ ইকুয়াল টু ডব্লিউ। তাহলে আমরা কি বলতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি বা এফ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে আমরা কি বলবো, দ্য ফোর্স হুইচ অ্যাট্রাক্ট দ্য অবজেক্ট, কার দিকে, আর্থের সেন্টারের দিকে, তাকে আমরা বলবো ওয়েট। ইট ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। কেন? এটা এক ধরনের ফোর্স, বিকজ ওয়ান টাইপ অফ ফোর্স, বিকজ ওয়ান টাইপ অফ ফোর্স, বিকজ ওয়ান টাইপ অফ ফোর্স। ক্লিয়ার? নেক্সট, ইট ভ্যারিস প্লেস টু প্লেস। অবশ্যই আমাদের যদি নর্থ পোলে একরকম হবে, তার থেকে নামলে আর একটু কমবে, তার থেকে কমবে, স্বাভাবিক। ঠিক আছে? আর একটা কি বলছে, দ্য এসআই ইউনিট হচ্ছে আমার নিউটন। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি হচ্ছিল, যে ওয়েট 80 নিউটন। ওকে, চলো তাহলে এখান থেকে যেটুকুনি যা পড়ানো হলো, এই চ্যাপ্টারটা শেষ আমাদের পার্ট 1 আর পার্ট 2 নিয়ে। আশা করি প্রত্যেকে কোনো কারোর বুঝতে সমস্যা হয়নি। ক্লিয়ার? তাহলে প্রত্যেককে বাই, গুড বাই, থ্যাংক ইউ।